এই ভিডিওতে বর্ণিত গল্পটি একটি হরর অ্যানিমেশন এবং এটি কেবল ১৩ বছর বা তার বেশি বয়সের দর্শকদের জন্য তৈরি। ভিডিওটি ছোট শিশুদের জন্য উপযোগী নয়। রতন, আজ এই আধার রাইতে তোর জান এই কালীগঙ্গার জলে ভাসব রে। তোর জান এই কালীগঙ্গার জলে ভাসব। কালীগঙ্গা নদীর মোহনার পাশে করিমের মাটির দোচালা ঘর। বাইরে শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ো হাওয়া। রাত ঠিক ১২:১৫। ঘরের ভেতরের কুপি বাতির আলো বাতাসে কাঁপছে। করিম মাটিতে বসে তার পুরনো কোদালটিতে শান দিচ্ছে, আর রতন জানালার পাশে বসে বাইরের অন্ধকারে নদীর জলের গর্জন শুনছে। এমন সময় ঘরের দরজায় সজোরে ধাক্কা পড়ল। দরজা খুলতেই দেখা গেল বাইরে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন হেমায়েত কবিরাজ। তার পেছনে চাদর মুড়ি দেওয়া ৪ জন লোক একটি বাঁশের খাটিয়া ধরে দাঁড়িয়ে আছে। খাটিয়ার ওপর সাদা কাফনে মোড়ানো একটি দীর্ঘ দেহ। দেহটির মাথা এবং মুখের অংশটি অদ্ভুতভাবে উন্মুক্ত, কিন্তু সেই মুখের দিকে তাকাতেই রতন ভয়ে চিৎকার করে করিমের পেছনে লুকিয়ে পড়ল। ভাইজান, ও ভাইজান, মানুষের মুখ এমন থাকে কেমনে? ওইটা কি? হেমায়েত কবিরাজ, এইটা কাল লাশ, আর ওর ঠোঁটের উপর এই জং ধরা তামার সুতা কেন? টুপ টুপ বৃষ্টির জলের ফোঁটা লাশের মুখের উপর পড়ছে। দেখা যাচ্ছে মৃত সোহরাবের ঠোঁট দুটো প্রকাণ্ড সুই দিয়ে মোটা তামার তারের মতো সুতো দিয়ে শক্ত করে সেলাই করা। সেই সেলাইগুলো কানের লতি পর্যন্ত টেনে এনে গিঁটে দেওয়া হয়েছে, যার কারণে তার মুখটি সম্পূর্ণ বিকৃত ও কুঁচকে আছে। ঠোঁটের ফাঁক দিয়ে কালো রক্ত জমে শক্ত হয়ে আছে। করিম মিয়া, ওলাউ ঠাবা জ্বরে মরে নাই সোহরা। ও মরার আগে এক কুফুরি কালাম জপ করতাছিল। তান্ত্রিকা মরার সময় এমন কিছু মন্ত্র জপে যা শেষ করতে পারলে পুরা গ্রামে আইস মহামারী নাই মাসত। আমি ওর মন্ত্র শেষ হওয়ার আগেই ওর ঠোঁট তামার সুতা দিয়া সিলাই কইরা দিছি, যেন ওর ভিতরে সেই বিষাক্ত বাতাস বাইরে আসতে না পারে। কিন্তু কবিরাজ সাহেব, মরা মানুষের শরীর তো নীরব, সে আবার কথা কইব কেমনে? সোহরাবের শরীর জিন্দা নাই করি, কিন্তু ওর ফুসফুসের ভিতরে সেই পৈশাচিক মন্ত্রের বাতাস এখনো বন্দি আছে। এই দাফনের একটা নিয়ম আছে। ওর এই কালনাগিনীর মোহনার পলিমাটির গরুস্থানে আইজ রাইতেই দাফন করতে হইব। আর মনে রাখবা, দাফন শেষ হওয়ার আগে ওর ঠোঁটের একটা শিলাইও যেন না কাটে। যদি একটা সুতাও ছিঁড়ে, তবে ওর মুখ তাইকা প্রথম যে নামটা বাইর হইব, তার মৃত্যু আইজ রাইতেই অবধারিত। হেমায়েত কবিরাজ করিমের হাতে একটি মাটির পাত্রে রাখা কিছু বিশেষ কালো তিল আর লাল সুতো দিয়ে রওনা হতে বললেন। করিম টাকাগুলো পকেটে পুরে রেখে রতনকে খাটিয়া তোলার নির্দেশ দিল। কালীগঙ্গা নদীর মোহনার ভাঙন কবলিত পুরনো গোরস্থান। রাত ১টা। নদীর পার ঘেঁষে থাকা গোরস্থানটি জোয়ারের পানিতে প্রায় অর্ধেক ডুবে গেছে। কাদার ভেতর চপচপ শব্দ করে করিম আর রতন খাটিয়া নিয়ে এগিয়ে চলেছে। নদীর ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ার শব্দে চারপাশের পরিবেশ আরও বেশি থমথমে ঠেকছে। বৃষ্টির পানি লাশের মুখের তামার সুতোগুলোর ওপর পড়ে এক ধরনের কালচে সবুজ রঙের তরল চুইয়ে পড়ছে। ভাইজান, আমার মনে হইতাছে
আমাদের পিছনে পিছনে আরো কেউ হাঁটতাছে। জলের ভিতর দিয়া কেমন জানি সব সব শব্দ শুনতাছি। নদীর মোহনা বড় অলক্ষণে জায়গা রে রতন। ওইখানে কত হাজার নদীর পানি এসে মিশে, কত বিওয়ারিশ লাশ এই চরে আইসা আটকায়। চরের এই বাতাসে কত আত্মারা গুইরা বেড়ায়। তুই কান বন্ধ কর, কেবল পাশালা। ভাইজান, হেমায়েত কবিরাজ যে কইল ওর মুখ থাইকা প্রথমে যার নাম বাইর হইব তারই নাকি মরণ হইব, এইটা কি সত্যি? মানুষ মরার পর কেমনে কথা কইব ভাইজান? হ্যাঁ, মানুষের মুখ বড় রহস্যময় জিনিস রে রতন। জিন্দা থাকতে মানুষ মুখে এক কথা কয় আর মনে আরেকটা রাখে, কিন্তু মরার পর যখন শয়তান সেই মুখের দখল নেয় তখন সেই মুখ কেবল বিনাশের কথাই বলে। এই কারণে প্রাচীন তান্ত্রিকরা অপঘাতে মরা মানুষের মুখ বন্ধ রাখতে তামার আশ্রয় নিত। লোহা আর তামা শয়তানের পেশ কমায়। তারা হাঁটতে হাঁটতে গোরস্থানের একদম শেষ প্রান্তে, যেখানে ভাঙা মাটির দেয়াল আর কতগুলো প্রাচীন বাঁশঝাড় নদীর জলে ঝুঁকে আছে, সেখানে এসে পৌঁছালো। করিম কোদাল মাটিতে গেঁথে কাদামাটি কাটার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টির বেগ প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। নদীর জোয়ারের জল এখন তাদের গোড়ালি পর্যন্ত উঠে এসেছে। করিম আর রতন দ্রুত কাদামাটি সরিয়ে একটি অগভীর কবর তৈরি করল। রতন খাটিয়ার পাশে লণ্ঠন ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সোহরাবের সেই কুৎসিত সেলাই করা মুখের ওপর আটকে আছে। হঠাৎ করেই নদীর পাড়ের একটি বড় মাটির চাপড় মর্মর শব্দ করে নদীতে ধসে পড়ল। সেই তীব্র কম্পনে কাটিয়াটি একপাশে কাত হয়ে কাদার উপর আছড়ে পড়ে গেল। সোহরাবের নিথর দেহটি কাটিয়া থেকে গড়িয়ে কাদার ভেতর পড়ে গেল। ভাইজান, লাশটা তো কাদায় বইরা গেল। করিম লণ্ঠনটা হাতে নিয়ে লাশের কাছে গেল। টর্চের আলো সোজা সোহরাবের মুখের উপর ফেলতেই করিমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কাদার ভেতর পড়ার টানে সোহরাবের মুখের একদিকে তামার সেলাইয়ের ওপর প্রচণ্ড টান পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো তামার সুতোগুলো জং ধরার কারণে অতিরিক্ত টানে একটি একটি করে ছিঁড়তে শুরু করেছে। কুয়াশার নিস্তব্ধতা চিরে সেলাই চিরার একটা শব্দ হলো। প্রথম সেলাইটি ছিঁড়ে কানের লতি থেকে আলাদা হয়ে গেল। লাশটি কাদার ভেতর থেকে ধীরে ধীরে তার মাথাটি রতনের দিকে ঘোরাতে শুরু করলো, আর তার মুখের বাকি তিনটি সেলাইও এক এক করে ছিঁড়তে শুরু করেছে। সোহরাবের কুঁচকে যাওয়া মুখের সেই সেলাইগুলো যখন একে একে চিরে যাচ্ছিল, তখন বাতাস থেকে যেন সমস্ত অক্সিজেন কর্পূরের মতো উড়ে গেল। রতনের মনে হলো সোহরাবের হা করা মুখের অন্ধকার গহ্বর থেকে কালো বাষ্প অবরিত বের হয়ে রতনের চারপাশটা ঘিরে ধরেছে। রতন, আজ এই আধার রাইতে তোর জান এই কালীগঙ্গার জলে ভাসবো রে। তোর জান এই কালীগঙ্গার জলে ভাসবো। নামটি সম্পূর্ণ উচ্চারিত হওয়ার সাথে সাথে রতনের চোখ দুটো উল্টে যেতে শুরু করলো। তার নাক মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। করিম বুঝতে পারল আর এক সেকেন্ড দেরি হলে রতনকে বাঁচানো যাবে না। সে নিজের সমস্ত ভয় আর দ্বিধাকে একসাথে ঠেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই বীভৎস লাশের ওপর। শয়তানের বাচ্চা, আমার চোখের সামনে আমার ভাইয়ের জান নিবি তুই? এত বড় ক্ষমতা তোর হয় নাই এখনো। করিম তার পকেট থেকে হেমায়েত কবিরাজের দেওয়া সেই কালো তিলগুলো মুঠো করে বের করে আনলো। তারপর সে নিজের ডান হাতটি সরাসরি সোহরাবের সেই হা করা কালো মুখের ভেতর ঢুকিয়ে দিল। হাতের তালু ভর্তি কালো তিলগুলো সোহরাবের কণ্ঠনালীর ভেতরে ঠেসে ধরল। সোহরাবের পাথরের মতো শক্ত দাঁতগুলো সাথে সাথে করিমের হাতের ওপর সজোরে কামড় বসালো। করিমের মাংস চিরে হাড়ের মটমট শব্দ শোনা গেল।
তীব্র যন্ত্রণায় করিমের চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সে নিজের হাতটি সোহরাবের মুখের ভেতর থেকে বের করলো না। আহ রতন, লাল সুতাটা ল, ওরে বাত, ওর মুখটা আবার পেশাইয়া বাত, জলদি। করিমের হাতের রক্ত আর কালচে বিষাক্ত বাষ্প মিলে এক তীব্র রাসায়নিক বিক্রিয়ার মতো ফেনা তৈরি হতে থাকলো। তিলগুলোর সংস্পর্শে আসতে সোহরাবের ভেতরের সেই পৈশাচিক কণ্ঠস্বরটি যন্ত্রণা কাতর এক গর্জনের রূপ নিল। সে করিমের হাত কামড়ে ধরেও ছটফট করতে থাকলো। রতনের কানে সোহরাবের কণ্ঠস্বরটির মায়া কেটে গেল। সে তার বুকের ওপর থেকে এক বিশাল পাথরের মতো ভার নেমে যেতে অনুভব করলো। রতন নিজেকে সামলে নিয়ে করিমের হাত থেকে রক্ত ঝরতে দেখে তার ভয় ক্রোধে রূপ নিল। সে ছুটে গিয়ে কাদার মধ্য থেকে সেই মন্ত্রপুত লাল সুতোটি কুড়িয়ে নিল। ভাইজান, ভাইজান, আমি আইসা পড়ছি, আর চিন্তা নাই, আপনি কোনো চিন্তা করেন না ভাইজান। রতন লাল সুতোর এক প্রান্তে সোহরাবের গলার সাথে পেঁচিয়ে ধরল। তারপর সে করিমের অবসতে থাকা হাতের ওপর দিয়ে সোহরাবের পুরো মুখ আর চোয়াল শক্ত করে পেঁচাতে শুরু করলো। প্রতিটি প্যাচের সাথে সাথে সোহরাবের মুখ থেকে এক একটি কালো বাষ্পের বুদবুদ ফেটে যেতে থাকলো। এই, তোরা আমারে দাফন করতে পারবি না। এই কালীগঙ্গার মাটি অপবিত্র। আমি আবার আসমো, আমি আবার আসমো। আহ আহ, রতন, আর একটা প্যাচ দে, ওর ঠোঁট দুইটা একসাথে জোড়া লাগাইয়া দে। রতন তার শেষ শক্তিটুকু দিয়ে সুতোটি টেনে সোহরাবের মুখ বরাবর শক্ত করে বন্ধ করে দিল। বৃষ্টির বেগ এখন আরো বেড়েছে। সেই সাথে নদীর জোয়ারের জল তাদের কোমর ছুঁই ছুঁই করছে। মাটির পাটটি অনবরত ধসে পড়ছে। করিমের ডান হাতটি সম্পূর্ণ অবশ এবং কালচে হয়ে গেছে। রতন, ওরে এই ভাঙন কবলিত কবরে ফেলাইয়া দে। নদী আয় জোরে গ্রাস করব। এই অপবিত্র শরীর মাটির চেয়ে জলের অতলে বেশি শান্ত থাকবো। ফালা। তারা দুজনে মিলে সোহরাবের মুখ বাঁধা লাশটি কোনো মতে টেনে সেই কাদার গর্তে ফেলে দিল। ঠিক তখনই এক বিরাট মর্মর শব্দে নদীর ধাবমান স্রোত পাড়ের বিশাল মাটির চাপড়টি ভেঙে সরাসরি লাশের উপর আছড়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে সোহরাবের কবরটি কালীগঙ্গার প্রবল স্রোতের নিচে তলিয়ে গেল। নদীর জল সমস্ত অপবিত্রতা ধুয়ে নিজের পেটে টেনে নিল। করিম আর রতন একে অপরকে জড়িয়ে ধরে কোনো মতে সাঁতরে নদীর পাড়ে উঠে এলো। তারা মাটিতে শুয়ে ভোরের আলোর জন্য অপেক্ষা করতে থাকলো। করিমের ডান হাতটি একটি পুরনো কাপড়ে শক্ত করে বাঁধা, যেখানে কালচে রক্তের দাগ স্পষ্ট। সে যন্ত্রণায় ধুঁকতে ধুঁকতে রতনের কাঁধে ভর দিয়ে হেমায়েত কবিরাজের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তাদের উদ্দেশ্য ছিল কবিরাজের কাছ থেকে করিমের হাতের বিষের ঔষধ নেয়া। কিন্তু বাড়ির সামনে গিয়ে তারা দেখল গ্রামের অনেক মানুষ জটলা ধরে সেখানে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর থেকে কান্না ডোল ভেসে আসছে। মজিদ ভাই, ও মজিদ ভাই, কবিরাজ সাহেবের কি হইছে? ওনার ঘরে এত কান্দন কেন? আর কইও না করিম ভাই, আমাদের কবিরাজ সাপ তো কাল দুপুরে শেষ হইয়া গেছে। মজিদের কথাটি শোনার সাথে সাথে রতন আর করিমের পায়ের নিচের মাটি যেন সরে যেতে লাগল। রতনের গায়ের লোম খাড়া হয়ে উঠল। কাল দুপুরে? এইটা কেমনি সম্ভব? কাল রাইতে তো উনি নিজে আইসা আমাগো ঘরে লাশ দিয়া গেল। মাথা খারাপ হইছে তোমার রতন। কাল দুপুরেই তো কবিরাজ সাপ ওলা ওঠা রোগে মারা গেছে। কিন্তু মরার আগে ওনার শেষ ইচ্ছা ছিল বড় অদ্ভুত। উনি আমাদের কইয়া গেছিলেন ওনার মরার পর যেন ওনার মুখটা তামা দিয়া সেলাই কইয়া দেওয়া হয়। আমরা ওনার শেষ ইচ্ছাটা রক্ষা করছি। এখন ঘরের ভিতর তামার তারে সেলাই করা মুখে
ওনার লাশ রাখা আছে। করিম আর রতন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের মাঝখানে কাফনে মোড়ানো অবস্থায় শুয়ে আছে হেমায়েত কবিরাজ। তার মুখটি উন্মুক্ত এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার ঠোঁট দুটো মোটা তামার তার দিয়ে শক্ত করে সেলাই করা। করিম ধীরে ধীরে তার পকেটে হাত দিল। গতকাল রাতে সেই ছদ্মবেশী কবিরাজের দেওয়া টাকার তোড়াটা সে বের করল। হাতের তালুর দিকে তাকাতেই সে শিউরে উঠল। সেখানে কোনো টাকা নেই, রয়েছে কেবল এক মুঠো নদীর ভেজা পলি মাটি আর জং ধরা তামার সুতোর অবশিষ্টাংশ। ভাইজান, তাইলে কাল রাইতে আমাগো ঘরে কে আইছিল? আর আমরা কাল লাশ কালীগঙ্গার মোহনায় দাফন করলাম। হ্যাঁ, হেমায়েত কবিরাজ কাল দুপুরে মরার পরেই সোহরাবের ভেতরের পিশাচ ওনার রূপ নিয়ে আমাদের কাছে আসছিল। ও ওনার মরা শরীরটারেই সোহরাব সাজাইয়া আমাদের দিয়া কালীগঙ্গার মোহনায় কেলবার ব্যবস্থা করছিল। কারণ ও জানত মোহনার ভাঙা মাটিতেই ওর বন্ধন চিরতরে কাইটা যাইব। আজ হেমায়েত কবিরাজ নাই, আর সেই পিশাচটা নদীর জলে মুক্ত হইয়া গেছে। করিম আর রতন আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে এলো। রতন দূর থেকে কালীগঙ্গার প্রবহমান জলরাশির দিকে তাকালো। নদী বেয়ে চলেছে আপন গতিতে, কিন্তু সেই জলের নিচে যে আদিম অন্ধকার লুকিয়ে আছে তার অভিশাপ থেকে এই গ্রাম কোনোদিন মুক্ত হতে পারবে কিনা সে উত্তর কেবল নদীর গভীরেই রয়ে গেল।